আমাদের আসলে এটা কিছুটা আছে ভাবে, মানে আপনি যদি ব্রিটিশরা আমাদের কিন্তু আমাদের সম্পর্কে একটা ইভালুয়েশন করে গেছিল, এগুলো অপ্রীতিকর হলেও সত্য যে আমাদের কিন্তু আচার আচরণের মধ্যে এগুলাই দেখা যায়, চাটুকা এবং নৈতিকতা বিবর্জিত, এটা কিন্তু তাদের মোটা দাগে আমি সবকিছু বাদে এদিকে কথা বলি। এবং আমাদের শুদ্ধাচারের সংক্রান্ত যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণগুলো আমরা করে থাকি। আমাদের সরকারের যে সিদ্ধান্ত যে আমাদের ইনহাউস ট্রেনিং যেটা 60 ঘন্টা, এই 60 ঘন্টা ট্রেনিং এর মধ্যে আমাদের সকল কর্মকর্তা কর্মচারীকে কিন্তু আমরা শুদ্ধাচারের প্রশিক্ষণ দিয়ে থাকি। তা আমি আশা করব যে আমরা আজকে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করছি, এই লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা সকলে শুদ্ধাচারী হব। আমরা আমাদের এই অফিসে যে দুর্নীতিমুক্ত এবং শুধু দুর্নীতিমুক্ত না, আমরা জনগণের জন্য কাজ করব, আমরা সেবাটা নিশ্চিত করব, আমাদের কাজগুলো হবে অন্তর্ভুক্তিমূলক, যেন সকলকে আমরা সমান প্রায়োরিটি দিই, এবং এইখানে আমাদের এই কাজগুলো থাকবে যে জবাবদিহি থাকবে এবং ট্রান্সপারেন্সি থাকবে। আর আজকে আমাকে এই জায়গায় কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং আমি নিজেই সবসময় চেষ্টা করি যে আমার এখানে আগত যত সেবা প্রার্থী আছেন তাদের সাথে আমি সুন্দর যেন ব্যবহার করি। আমি তাদেরকে আমি সেবাটি দিতে না পারলেও আমার সীমাবদ্ধতা আমি তাদেরকে যেন একটু বুঝিয়ে বলি, এবং আমার কাছে এসে যেন কেউ মনে করে যে না, আমরা একটা প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে গেলাম এবং আমি যে ব্যবহারটি পেয়েছি এবং আমি যেটা জিজ্ঞাসা করেছি সেই জিজ্ঞাসাটা ওরা সুন্দর করে রেসপন্স করেছেন, এবং এটি উনি আমি দিতে না পারলেও আমি কোথায় এই সেবাটি পাবো সেই বিষয়ে উনি আমাকে পরামর্শ দিয়েছেন। তো আমি চেষ্টা করি এই বিষয়টি করার জন্য। আমার তরফ থেকে আমি অনুরোধ করবো, যেহেতু আমি নিজে এটা করার চেষ্টা করি, আমি বলবো যে আমরা সবাই যদি এটি করি তাহলে ওই শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে আমরা কিছু ভ্যালুয়েট করতে পারবো। তো আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সেই সেবাটা পাচ্ছে না, সেজন্য একটা সিস্টেম ডেভেলপ, যেমন থানাতে যারা সেবা নিতে আসছে বসে আছে, অনেক সময় সিসি ক্যামেরা দ্বারা আমরা মনিটর করছি কেন বসে আছে, তাতে একজন আসামির যে রাইটস অধিকার আছে তাকে আইনজীবীর সাথে কথা বলা বা 24 ঘন্টার বেশি থাকবে না, সেটা আমাদের ইন আউট সিসি ক্যামেরা মাইকিং করা, মাইন্ডটাই করা। এই বিষয়গুলো আমরা এখনো অবশ্যই ফিল্ড লেভেলে বাস্তবায়ন করার চেষ্টা করছি এবং এগুলো হচ্ছে। আর আরেকটা আছে আমাদের টেকসই ডেভেলপমেন্ট করবে, আসলে যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করবে, এটা 2030 সাল পর্যন্ত আমাদের টার্গেট। আমরা যত যা করি আমাদের যদি সাস্টেন না করে আমরা কিন্তু আমাদের টার্গেটে পৌঁছাইতে পারবো না। আমাদের যে উন্নয়নের যে টার্গেট থাকবে সেটা কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। আমরা স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হলাম কিন্তু আমাদের মন মানসিকতার ডেভেলপমেন্ট হলো না, এটা কিন্তু আমাদের অনেক দেখতে হবে। যে আমাদের এখানে সুন্দর সুন্দর কনফারেন্স রুম, বিল্ডিং বা আমার থানার বিল্ডিং দেখতে সুন্দর, কিন্তু এখানে মানুষজন আসলে নির্যাতনের শিকার হচ্ছে, সেবা পাচ্ছে। এটা কিন্তু করলে তাহলে আমাদের এই টেকসই যে উন্নয়ন, টেকসই হতে হবে দুই দিক দিয়ে, একটা স্ট্রাকচারালি টেকসই হতে হবে আর টেকসই হতে হবে আমাদের মন মানসিকতা পরিবর্তন। আমরা যে সেবা দান করছি এবং সেবাটা আসলে করতে পারছি সেটা আমাদের টার্গেট নিতে হবে। এই ক্ষেত্রে আমি আরেকটা সুন্দর কথা বলতে চাই, সেটা হলো আমরা যখন ইউএনএ জব করছি তখন তাদের 3টা টার্গেট নিয়ে 2 দিন একটা ওয়ার্কশপ হতো। এবং তাদের কথা হলো যে ফার্স্ট কথা হলো ইন্টিগ্রিটি, সেকেন্ড প্রফেশনালিজম, থার্ড হলো রেসপেক্ট ফর ডাইভার্সিটি। ইউএনএ 3টা মূল নীতি এবং এই মূল নীতি মেনে চলতে হবে, দরকার আছে। আমরা একটা কথা সবসময় বলি এবং আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করি, আপনারাও লক্ষ্য করেছেন, আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সময়ে খেয়াল করেছি যে খুব দামি গাড়ি যখন হয় কারো, অথবা খুব সুন্দর একটা বাড়ি হয়, আমরা কেউ জিজ্ঞেস করি না তার এই বাড়ির যে হয়েছে তার আয়ের উৎসটা কি। আমাদের মনোজগতে এমন এক ধরনের পরিবর্তন এনে দেওয়া হয়েছে যে তার সম্পদের আয়ের উৎসটা কি এটা আমরা জিজ্ঞেস করতে হবে। আমাদের সমাজটা এই পর্যায়ে চলে গেছে। রেদার আমরা এটা বলি গর্ব করে বাড়িটা খুব সুন্দর, খুবই সুন্দর একটা বাড়ি। যেখানে আমাদের প্রশ্ন করা উচিত ছিল এই যে বাড়িটা হলো এর টাকার আয়ের উৎসটা, যেখানে আমার উচিত ছিল সামাজিক সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয়, ইভেন কি আমাদের রিলিজিয়াস প্রোগ্রাম গুলো হয়, সেখানে আমরা জানি যে ব্যক্তিটি দুর্নীতিবাজ, তাকে যখন আমরা ওই মঞ্চে নিয়ে প্রধান অতিথি করে স্লোগান দিই, তার জন্য পরপারের শান্তির জন্য আমরা দোয়া করি, প্রকারান্তরে একজন দুর্নীতিবাজকে সোশ্যালি অ্যাকসেপ্টেন্স দেওয়া হয়। দিস ইজ দ্য ওয়ে অফ সোশ্যালাইজেশন অফ কারাপশন।
আপনি দুর্নীতিকে সামাজিকীকরণ করবেন। আমার ইন্টিগ্রিটি বলছে যে আপনি যদি দুর্নীতির বিপক্ষেই থেকে থাকেন তাহলে দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলবেন। আপনারা দেখুন না আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো গত বছরগুলোতে কারা ডিল করেছে, আপনারা প্রত্যেকেই জানেন। এটি কিন্তু ওপেন সিক্রেট, এটি না বলবার কোনো কারণ নেই যে আমাদের স্কুল কমিটি থেকে শুরু করে পাড়া মহল্লার ক্লাব যেখানে যারা আছে, যারা মানে ম্যাক্সিমাম জায়গায় সবাই না হলেও দুর্নীতির সাথে যুক্ত অথবা পাওয়ারের সাথে যুক্ত, তারা টাকা দিতে পারে, এই জন্য তাদের প্রস্তুতি করি। আমাদের ইউনিভার্সিটি লেভেলে ইভেন কি ইউনিভার্সিটি অ্যালামনাই প্রোগ্রাম হয় বা ডিপার্টমেন্টের প্রোগ্রাম হয়, সেখানে যিনি টাকা দিতে পারেন তাকে আমরা অতিথি করি। আমরা কিন্তু এখন একজন বিজ্ঞজন গুণী মানুষ তাকে করি না, কারণ উনি টাকা দিতে পারেন। দিস ইজ দ্য ডেভিয়েশন অফ ইন্টিগ্রিটি। আমাদের এই জায়গাটাতে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা আসলে কি করতে চাই। এই যে এই জায়গাগুলোতে করাপশনের যে সামাজিকীকরণের যে প্রক্রিয়া, এটি কিন্তু কোনো ব্যক্তির প্রক্রিয়া না। আমরা বিশ্বাস করি এটি একটি রাষ্ট্রীয় প্রক্রিয়া, অর্থাৎ দুর্নীতিবাজ যারা আছেন তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা এই দুর্নীতিকে সামাজিকভাবে গ্রহণযোগ্যতা দেবার জন্য করেছেন। আমি একটি শিল্প এলাকার কাছাকাছি থাকি, আমি সেখানে দেখলাম সাংসদ নাট্য উৎসব। আমরা আপনারা সবাই জানি আমাদের 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, 90 গণ অভ্যুত্থান বা হোয়াটএভার, আমাদের ইভেন কি 24-এর এই আন্দোলনে সংস্কৃতি কর্মীদের একটা কিন্তু নির্মোহ ভূমিকা ছিল। তারা সাদাকে সাদা বলতো, কালাকে কালো বলতো। সংস্কৃতি কর্মীরা, শিক্ষাবিদরা, সাংবাদিকরা একটা নিউট্রাল জায়গায় থাকে। কিন্তু আমরা কি লক্ষ্য করি? আমরা খুব নিদারুণভাবে লক্ষ্য করলাম যে সমাজের এই জায়গাটাও মারাত্মকভাবে দূষিত হয়ে গেল। সাংসদ নাট্য উৎসব, হয় সাংসদ নাট্য উৎসব। সাংসদ কি আসলে টাকা পান? একজন সংসদ সদস্য কি পাওয়ার কথা? কি পান? উনি একটা নাট্য উৎসব করবার জন্য 20 লাখ টাকা দিয়ে দিলেন, কার টাকা দিলেন? এই প্রশ্নটি আমাদের করা উচিত যে আমরা কি এই যে সংস্কৃতি চর্চা করব শুদ্ধতার জন্য, সেই টাকাটা কোথা থেকে আসলো, সেই প্রশ্নটি করার নাম হচ্ছে শুদ্ধতা। সৎ মানুষ হবে। আমরা একটা নাটকে না হয় আমরা এসি রুমে করলাম, এখন এসি রুমে নাটক হয়, আগে এসি রুমে হতো না, রাস্তা বের হতো। এই জায়গাগুলোতে অ্যাড্রেস করাটাকে আমরা বলছি শুদ্ধাচারের চর্চা করতে হবে। এবং শুদ্ধাচারের যে অবিষ্ট আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশকে একটি সুশাসিত বাংলাদেশ, জন আকাঙ্ক্ষার একটি বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলা, এদেশের একজন নাগরিক হিসেবে। এর বাইরে এই শুদ্ধাচার কৌশল বলেন, শুদ্ধাচার ব্যবস্থাপনা বলেন, এর আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আমরা শুদ্ধাচারের আওতাভুক্ত যে প্রতিষ্ঠানগুলো, সেই আলোচনাটা আপনারা জানেন। আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, যেটা আমি শুরুতেই বলে নিতে চেয়েছিলাম, কথা প্রসঙ্গে হারিয়ে ফেলেছি। আজকে যেহেতু কর্মশালা, আমি কিন্তু আমার দিকে একা বলবো না, আপনারা আমাকে আলোচনা সহযোগিতা করবেন। আলোচনাটা আপনাদের, আপনারা মূল আলোচনাটাতে আপনাদের মতামত দেবেন, ভূমিকা রাখবেন। আমি জাস্ট অনুঘটকের ভূমিকাটা পালন করব। ভূমিকার কথাটা একটু শুরু বলে দিলাম। এই যে শুদ্ধাচার কৌশলের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো, আপনারা নিশ্চয়ই জানেন। কেউ কেউ যদি একটু বলেন যে আমাদের শুদ্ধাচার কৌশলের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি কি আছে, যে কেউ একটু হেল্প করতে পারে না? আমাদের সম্মানীয় জেলা প্রশাসক মহোদয় বলেছে যে প্রাইভেট সেক্টরকে আমাদের কাজের আওতায় আনতে হবে। আমরাও এটি বলেছি যে এটা অবশ্যই খুব দরকার, এবং সেটি যদি আমরা আনতে চাই তাহলেও কিন্তু আমাদের প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে। কারণ এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকেও কিন্তু মনিটরিং করে সরকারি প্রতিষ্ঠান। যাই হোক, আমাদের সরি আমি আপনার কথা শুনছি, খুব ভালো লাগছে। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। আসলে এই শুদ্ধাচার কৌশল বা শুদ্ধাচার ব্যবস্থাপনা, যেটা আমরা গভর্নমেন্ট পর্যায়ে কিন্তু অত্যন্ত শক্তভাবে বেশ কিছুদিন ধরে চলে আসছে এবং আমরা এটার আওতায় আছি। আমরা অনেক কার্যক্রম করি, এটা করি, বাট বাস্তবতা তো আমরা সবাই জানি। ডিসি মহোদয়ের কথাটাই আমি আসলে বলতে চাই, একটু 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 ব্রডলি বলতে চাই। সরকারি ডিপার্টমেন্টকে সবসময় শুদ্ধাচারের আওতায় ঘুষ দুর্নীতি মুক্ত করার চেষ্টা সবসময়। সরকারি ডিপার্টমেন্টের কতটুকু
ঘুষ দুর্নীতি করার সুযোগ কতটুকু, কতটা? আমরা কিন্তু বিগত সময়ের যে কার্যক্রম দেখেছি সেটা কিন্তু মানে কল্পনার বাইরে, হাজার হাজার কোটি টাকা। এরা কিন্তু গভর্নমেন্ট কর্মকর্তা কর্মচারী না, ওনাদেরকে এই শুদ্ধাচার তথা এই সিস্টেমের আওতায় আনার যে কি কৌশল সেটা করা উচিত। আপনি যথার্থই বলেছেন যে সরকারি প্রতিষ্ঠানগুলোকে সেক্ষেত্রে এস্টাবলিশ হতে হবে, শক্তিশালী হতে হবে, এটাই বলছেন। আমরা যদি শক্তিশালী হয় তাহলে প্রাইভেট এন্টারপ্রেনাররা তাদেরকে আমরা ধরতে পারবো। বিষয়টা কি এরকম বলতে চাচ্ছেন আপনি? যদি চান তারা এতটাই রিচ তাদের তো আমরা টিকিও ধরতে পারি না। এটাই আমরা দেখেছি। আমার 25 বছর চাকরির জীবনে আমি এটাই দেখলাম। এটা আমি সরি যে আমি এভাবে বলছি, আমি কষ্ট নিয়ে বলছি। আমাদের কি যত দুর্নীতি ঘুষ সরকারি কর্মচারীরা করে, এটাই পাবলিক পারসেপশন, যে ডিসি মহোদয় বলবেন। আসলে কি তাই? কতটা করে, কতটুকু করে, তার পরিমাণ কত? আর বাকিরা যে কথাটা উনি বলেছেন অবাক হয়ে, আমি ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার হিসেবে আমার সুযোগ হয়েছে দেখার যে কিভাবে হচ্ছে, কিচ্ছু করার নেই। এমন একটা পরিবেশ, আপনি যতই বলেন ডিফিকাল্ট জব টু হোল্ড দেম, টু ক্যাচ দেম, আমাদের হাত দিয়ে যায়। একটু আমার অনুরোধ, আমি কাউকে হাট করতে বলি নাই, আমি আমার ফিলিংস থেকে আমি জানি বা আমি কথা বলতেছিলাম যে আমাদের কি সবসময় সত্য হতে চায় বলা হয়, বাকিরা যারা কোটি কোটি বিলিয়ন ডলার দেশের বাইরে পাঠায় তাদেরকে তাদের খাওয়ার জন্য আমরা কতটুকু এটাই আমার আবেদন। আমি সরি, আসলে আমি খুব কষ্ট পাই, আমি দেশকে ভালোবাসি, আমি কষ্ট পাই। আমার একটা বাড়ি আছে, আমি 3 টাইমস লোন নিয়েছি, আমার মিসেস সরকারি চাকরি করে, সেই বাড়িটা আমি এখন করতে পারি না, এখন আমার 3টে ছাদ দেওয়া আছে, আমি এখন করতে পারি না। কিন্তু যেটা বললেন তারা কিভাবে করে আমার ধরেই না কেন? আমি আমার মনে হয় আমাদের আজকের যে আলোচনা বা আমরা যে পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করি, আপনার মতামতের সাথে আমাদের কোনো দ্বিমত নাই, একদমই দ্বিমত নাই, বরঞ্চ আমরা সহমত পোষণ করি। বাট এট দ্য সেম টাইম আমরা এটা বলি যে আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে শক্তিশালীকরণ করলে এই জায়গাগুলো অনেকটাই ইমপ্রুভ করবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের পার্লামেন্ট মেম্বার যারা হচ্ছেন বা বিগত পার্লামেন্টে, আমার ঠিক এক্সাক্ট পার্সেন্টেজটা মনে নাই, তবে এটা নেওয়ার অ্যাবাউট 70% হচ্ছে ব্যবসায়ী। আমাদের পার্লামেন্ট মেম্বার যারা হয়েছেন তারা 70% প্লাস মাইনাস হবে, আমার ঠিক এক্সাক্ট পার্সেন্টেজটা মনে নেই। তাহলে আপনি ঠিক কল্পনা করুন যে একজন ব্যবসায়ী যখন পার্লামেন্টে যাবে, আমরা এটি বলছি না যে কোনো ব্যবসায়ী পার্লামেন্টে যেতে পারবে, পার্লামেন্টে যেতে পারবে, কিন্তু পার্লামেন্টে যাওয়ার কথা কাদের ছিল? আমরা রাজনীতিবিদ দেখছি মাত্র 7% রাজনীতিবিদ আছে পার্লামেন্টে, যারা বেসিক্যালি রাজনীতি তাদের পেশা হিসেবে দিয়েছেন বা কর্মকাণ্ড হিসেবে দিয়েছেন। লয়ার আছেন একটা নাম্বার সম্ভবত 11% এরকম। তো আমাদের এই জায়গাগুলোতেও আমাদের শুদ্ধাচার কৌশলে বলা হয়েছে, শুদ্ধাচার কৌশলে এই জায়গাটাও খুব পরিষ্কার করে বলা হয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করি, আমার মনে হয় এটা দেখলে অনেকটা আমরা পরিষ্কার হওয়ার পথে যাব। আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেখানে আমাদের সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান আছে, এরপরে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ 3টা অর্গান আছে, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এটি বিশ্বাস করি রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ 3টে অর্গান সেগুলো যদি ইফেক্টিভলি প্রবাহ এবং মানুষজনের সচেতনতা দুর্নীতি প্রতিরোধ করতে হবে অ্যাকচুয়ালি পারে, যার কারণে কোনো একটা ব্রিজ যদি সেটাতে 10 কোটি টাকা খরচ হয়েছে, কাজের মান যদি এরকম না থাকে, মানুষ কিন্তু প্রতিবাদ করে, সেই প্রতিবাদগুলোই গণ অভ্যুত্থান হিসেবে ফিরে আসে, যার কারণে ছোট ছোট ঘটনাগুলো কিন্তু বড় ঘটনার জন্ম দেয় এবং এখানে তথ্যের একটা বড় প্রভাব আছে। আমার এই তথ্য অধিকার আইনে আছে বেশ কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে যে রাষ্ট্রীয় প্রয়োজনে কিংবা রাষ্ট্রীয় গোপনীয়তার সাথে কোনো তথ্য মানে প্রদান করতে পারবে না, এইরকম একটা বিষয় আছে। আমি যেহেতু সিকিউরিটি ফোর্সে কাজ করি, ইউএনও কাজ করছি, যার কারণে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে কোনো তথ্যই কোনো কিছু দিয়ে সেটাকে বেঁধে রাখা উচিত না।
হ্যাঁ, বিষয়টা এরকম হতে পারে যে বিষয়টা আজকের জন্য রাষ্ট্রের জন্য প্রকাশ পেলে রাষ্ট্রের ক্ষতি করে, অতএব এটা আজকের জন্য এটা কনফাইন, কিন্তু এই তথ্যটা কালকে প্রকাশ হতে বাধা নাই, এইরকম থাকা উচিত। যদি সেটা এরকম হয় তাহলে সেটা 100 বছর পর্যন্ত সেটা বাইন্ডিং দিয়ে রাখা যেতে পারে, কিন্তু সব তথ্যই পাওয়ার অধিকার এই জায়গাটা করাটা দরকার। এই জায়গাটা করলে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমরা কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো কিছুকে হিস্ট্রিক্যাল আমরা বলি, সেটা যদি তথ্যটা 100 বছর পরে যদি সেই তথ্যটা প্রকাশিত হয়, তখন কিন্তু আমি বলতে পারি না যে এত বছর পর্যন্ত এই প্রতিষ্ঠান এই রকম, তখন কিন্তু সেই জায়গাটাতে চলে যায় এবং যেটা সে আর্ন করছে সেটা নিয়ে কিন্তু মানুষজনের মধ্যে ট্রু সেন্সটা, ট্রু ফ্যাক্টটা বেড়ে আসে। তো যার কারণে এই জিনিসটা থাকাটা গুরুত্বপূর্ণ। যেটাকে আমরা কেউ সত্য কথা বলি, এটা হচ্ছে আমাদের একটা সোশ্যাল পারিবারিক প্রতিষ্ঠানগত একটা বড় একটা সমস্যা তৈরি হয়েছে। এই জায়গাটাতে আমরা যদি সত্য কথা বলার কালচারটা আমরা তৈরি করতে পারি, মিথ্যাকে যদি আমরা ঘৃণার কালচার তৈরি করতে পারি, অনেক সমস্যা পারিবারিক সামাজিক ভাবে তৈরি হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। অনেক জায়গায় কিন্তু ওয়েব পোর্টালটা হালনাগাদ নেই, যেটা আপনার তথ্য বাতায়নের মাধ্যমে জেলার সকল সেবা এবং কার্যক্রম জনগণের কাছে প্রকাশ করবার জন্য তুলে ধরার কথা, সেটি নাই। আমরা যদি শুদ্ধাচারের চর্চাটা নিশ্চিত করতে চাই তাহলে এটা কিন্তু আমাদের রেগুলার বেসিসে করতে হবে। এগুলো হচ্ছে মোটা দাগে, এবং এটার আলোকে আমরা আলোচনার শেষ অংশে গিয়ে একটা পরিকল্পনা আমরা সবাই মিলে করব, যাতে করে আমাদের এই শুদ্ধাচার চর্চার জায়গাটি অত্যন্ত কার্যকর ভাবে সম্পন্ন হয়। তো এই পর্যায়ে আমি শুদ্ধাচারের এই আলোচনাটাকে এইভাবে শেষ করতে চাই যে আমাদের যদি শুদ্ধাচার ব্যবস্থাটা থাকে তাহলে দেখুন, রাষ্ট্র এবং জনগণ দুটো পার্ট আছে, দুটো পার্টি কিন্তু সমান্তরাল ভাবে দেশের জন্য কাজ করতে পারে। সব শুদ্ধাচার ব্যবস্থায় যদি সব ঠিকঠাক থাকে, আর যদি শুদ্ধাচার ব্যবস্থায় ঠিকঠাক না থাকে, শুদ্ধাচারের ঘাটতি থাকে, তাহলে অবস্থাটা এরকম হয় যে জনগণ, গণমাধ্যম থেকে শুরু করে আমাদের নাগরিক সমাজ অর্থাৎ পুরো দেশটাই একটা ভঙ্গুর জায়গায় গিয়ে দাঁড়ানোর ক্ষেত্র তৈরি হয়। আমি তো বলতে চাচ্ছি, প্লিজ, মানে আপনি তো অনেক কিছু জানেন, ডিগ্রি করেন, অনেক বলতে পারবেন। আর আমরা শ্রোতা হিসেবে শুনছি অনেকক্ষণ ধরে। আমি জেলা পরিষদ থেকে বলছি, প্রধান নির্বাচন কর্মকর্তা। আসলে বিষয়টা আমরা যত গভীরে বেশি চিন্তা করি, তখন আসলে গভীরের যে ক্ষতগুলো বা সমস্যাগুলো বা যে মূল জায়গায় যে সমস্যা, সেটা চেঞ্জ করার ক্যাপাসিটি বা সক্ষমতা বা অবস্থান আমাদের নেই। আমরা যারা বসে আছি, আমরা জাস্ট এখানে যারা আছি, সরকারের নিয়ম নীতি পরিকল্পনা এগুলোর বাইরে কিন্তু আমরা কিছু করতে পারি না। আবার যেটি তারপরে যেহেতু উন্মুক্ত আলোচনা, যেহেতু দেশটা আমাদের সবার এবং সবকিছু মিলেই শুদ্ধাচারটা আসে, গোটা দেশের, জাতির, রাষ্ট্রের, আইনের সবকিছুর মধ্যেই এটা থাকতে হয়। এখন আমরা সরকারের হাত পা বলা হয়, কারণ মেইন সমস্যাটা ব্রেইন। একটা স্কুলে আমি যদি প্রথমে স্টার্টিং পয়েন্টটা ধরি যে বাংলাদেশ স্বাধীনতার পর যে একটা বিধ্বস্ত অবস্থায় ছিল, এখনো আমার কেন যেন মনে হয় যে এখনো স্বাধীনতার পরের সেই একটি বিধ্বস্ততা, তবে একটি নতুন পরিসর, আধুনিক বিধ্বস্ততা বলতে পারে। মানে একটা কাপ যেতে 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 মনে করে শুরু করছিলাম এখান থেকে, উপরে যেতে 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 আবার নিচে গিয়ে ঠেকছে, যেটুকু উঠছিল তার চেয়ে অনেক নিচে নেমেছে, হয়তোবা স্বাধীনতার পরের চেয়ে অনেক উপরে আছে বিভিন্ন সময়ের প্রেক্ষিতে, কিন্তু অনেক নিচে চলে গেছে। আমি বলতে চাই যে স্টার্টিং পয়েন্টটা যদি ধরি, যে শিশু, একটা শিশু যখন স্কুলে পাঠাই, তাকে ফিজিক্যাল এক্সারসাইজ করানো হয়, তার ফিজিক্যাল ট্রেনার থাকে, সেটা দিয়ে বা একটু খেলাধুলা করানো হয়, সেটা দিয়ে স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু সেই স্বাস্থ্য ভালোর পেছনে আরো অনেক কিছু নিয়ামক আছে, তার সাইকোলজি আছে, তার ফুড হ্যাবিট আছে, তার ক্লাস আছে, কোন শ্রেণীতে অবস্থান করে। শ্রেণী বলতে বোঝাচ্ছে যে তার প্যারেন্টসরা কোন শ্রেণী, পুয়ার, মিডল ক্লাস, আপার ক্লাস, সে কি ফুডটা ইনটেক করে, সে কোন পরিবেশে থাকে, সে যে পরিবেশে থাকে সেটা স্বাস্থ্যকর পরিবেশ কিনা, অনেক বিষয়ের উপর তার স্বাস্থ্য নির্ভর করে। কিন্তু স্কুলের ওই যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে গিয়ে যে খেলাধুলা করে প্রশিক্ষণ দেওয়া হয়, সেটি একটা নিয়ামক মাত্র। সেটিও আমার মনে হচ্ছে যে আমরা সরকারি চাকরিতে যারা আছি, আমরা কতগুলো বাইন্ডিংস এর মধ্যে আছি।
আমি যদি স্থানীয় সরকার থেকে শুরু করি, আমি যদি জেলা পরিষদে আছি, আপনি ইউনিয়ন পরিষদকে যতই সমালোচনা করুন না কেন, আমরা সবাই ইউনিয়ন পরিষদ পর্যায়ে কাজ করি, জেলা পর্যায়ের কর্মকর্তারাও তাদের অফিস আছে ইউনিয়ন পর্যায়ে। একটা ইউনিয়ন পরিষদের স্ট্রেংথ কি? প্রথমে আপনি ধরেন জনপ্রতিনিধি, কারা জনপ্রতিনিধি হিসেবে আসে? আমরা তো অনেকেই অফ দ্য রেকর্ড সমালোচনা করি। এই ছ্যাঁচড়া গুলোকে দিয়ে যারা মনে করেন বিয়ের সালিশ, কোথায় কি ধর্ষণ হয়েছে, কোথায় কার মেয়ে পালিয়ে গেছে, কোথায় কি হচ্ছে তাদের আয়ের উৎস, যত খারাপ দিকগুলো আছে, কোথায় মাদক চলাচল হয়, মাদক কারা নেয়, কেন নেয়, এগুলো মেম্বাররা জানে। আমি তাদের দোষ দিচ্ছি না, মেম্বাররা তো আমাদেরই সন্তান। তারা এরকম পর্যায়ে কিভাবে একটা সিলেকশন প্রসেস, ইলেকশন প্রসেস কাজ করে যে খারাপ লোকগুলো ইলেক্টেড হয়ে আসে, সমস্যা। চেয়ারম্যান কারা হয়? চেয়ারম্যান হলে পরে মেম্বাররাই ধরে নেয় চেয়ারম্যান অনেক পাওয়ারফুল, উনি যা করতে পারে আমরা তো পারি না, সবকিছুই চেয়ারম্যান করে, মেম্বাররাই জানে। এবং চেয়ারম্যান হওয়ার জন্য তাদের একটা দৌড় থাকে যে আমি 2বার মেম্বার হয়েছি, চেয়ারম্যানে দাঁড়াবো। তো আমরা পাবলিক পারসেপশনটা হচ্ছে চেয়ারম্যান সাহেব সবকিছু করতে পারে, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেব সবকিছু করতে পারে, ডু অ্যান্ড আনডু এনিথিং। এইরকম ভাবে জেলা পরিষদ চেয়ারম্যান সদস্য তারা করতে পারে। সিটি কর্পোরেশন বা পৌরসভার আমরা নাগরিক, শহরেই বেশি থাকি, যেহেতু আমরা বা শিফট করি, মাইগ্রেট করি শহরের দিকে, সবাই চলে আসি, সুযোগ সুবিধাগুলো গ্রামে নাই, এখনো অনেক সুযোগ সুবিধাই নাই। এটাও একটা শুদ্ধাচারের মধ্যে পড়ে, কেন নাই গ্রাম? আমরা কি রাষ্ট্রীয় শুদ্ধাচার করলাম, গ্রামের সুবিধাগুলো দিতে পারলাম না, বা চিকিৎসার জন্য ঢাকায়ও হয় না, কেন আমি ইন্ডিয়ায় যাই? তো আপনি একটা পৌরসভায় যান, পৌরসভায় কাউন্সিলররা নির্বাচিত হয়ে তারা একটা কাউন্সিল সিদ্ধান্ত নেন, কিন্তু তারা কি সিদ্ধান্ত নিলেন? তাদের সিদ্ধান্তের মধ্যে আমার বাসার সামনে ড্রেনটা ভেঙে আছে, ওপেন আছে, মশায় ভরে আছে, এটা আছে কিনা আমি কিন্তু জানছি না, আমি কিন্তু নাগরিক। তাহলে পৌরসভার যে কাঠামো সেটা মানুষ জানছে না, জেলা পরিষদের কি কাজ মানুষ জানছে না। আবার এমন ভাবে করেছেন, জেলা পরিষদে এর আগে সদস্য দেওয়া হয়েছে 15-20 জন করে, সদস্যদের কোনো অফিস নেই, কিছুই নেই, তারা মাসে মাসে 25,000 টাকা করে পায়, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, তাদেরকে ভোট দেয় হচ্ছে কারা? যারা অলরেডি জনপ্রতিনিধি। তারা একটা জেলা পরিষদের সদস্য হতে গেলে একটা উপজেলা থেকে, ওই উপজেলায় হয়তো 70 জন 80 জন লোক ভোট দিলেই হয়, 50টা ভোট যদি কিনে নেন 20,000 টাকা করে বা 50,000 টাকা করে, তাহলে উনি ইলেক্টেড হন। এটাই বাস্তবতা। তা আমি বলতে চাচ্ছি যে ব্রেইন যেটা দিয়ে শুরু করছিলাম, ব্রেইন হচ্ছে পলিটিক্স। পলিটিক্স মানে জনগণ সকল ক্ষমতার উৎস, আর আমি আমার ক্ষমতাটা ভোট দিয়ে আমার জনপ্রতিনিধিকে দিয়ে দিয়েছি, আমার আর কোনো ক্ষমতা নেই। এমন একটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা আছি যে একবার ক্ষমতায় যেতে পারলে তারপরে আর কোনো মানে লাগে না। তো আমরা হচ্ছে ক্রীড়নক, আমরা যারা সরকারি চাকরিতে আছি আমরা ক্রীড়নক, আমরা খেলার ফুটবল মাত্র। আপনার রাষ্ট্র থেকে বা টিআইবি থেকে সুপারিশ নিয়ে যে কোনো কিছু যখন সরকার গ্রহণ করবে তখন আমাদের ওইটা বাধ্যবাধকতা আসবে। এখন আপনি যতই বলেন সবকিছু ভালো হতে, আমরা যদি মাইন্ডসেট ঠিক না থাকে ভালো হতে পারবো না। যখন আপনি স্ট্র্যাটেজি দিচ্ছেন যে বিভিন্ন কৌশল, শুদ্ধাচার কৌশল, এগুলো আমরা পালন করলে অনেক প্রোগ্রেস হবে আমি বিশ্বাস করি। 10% 20% হতে পারে জনগণের, কিন্তু 100% কখনোই হবে না। কারণ মানে আসল জিনিসের মধ্যে বুদ্ধি আছে। যতগুলো বাংলাদেশের লেজিসলেশন হয়েছে গত 15-20 বছর বা তার আগে, যে আইনগুলোর কথা বলছেন, যেগুলো যে আমাদেরকে আপনি অনুসরণ করতে বলছেন, এই আইনগুলো বিশ্লেষণ করে দেখবেন ভিতরে যেগুলো কোনো আইনই অনেকটা বড় অনেক অংশে আছে যে জনগণের বিরুদ্ধে যায়। আমার মানে আলোচনা অনেক কিছু চিন্তা করেছি, তো বললে মানে অনেক বিক্ষিপ্ত হবে। আপনি গেটেই যদি ধরি, উনি বললেন যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আমি ইনফরমেশন কি করবো, জনগণ ইনফরমেশন দিয়ে কি করবে? যখন আমি দেখি যে আমার এলাকায় একটা সার্ভিস পাওয়ার জন্য লোকেদের সংখ্যা আছে ধরেন 100, কিন্তু আমি সার্ভিস দিতে পারবো 10 জন বা 5 জন, তখন সেখানে একটা কম্পিটিশন থাকবে। ধরেন বাংলাদেশের 17 কোটি লোক বা 18 কোটি লোক এমন একটা পর্যায়ে গেছে এরা সবাই সবার প্রতিদ্বন্দ্বী টিকে থাকার জন্য, সার্ভাইভালের মধ্যে আছে। যেখানে সবাই সবার প্রতিদ্বন্দ্বী, সেখানে কে কাকে কন্ট্রোল করবে, কে কার শুদ্ধাচার দেখবে? আমার অফিসে যে লোকটি এসে শুদ্ধাচার দাবি করছে, আমি দিলাম শুদ্ধাচার বহু কষ্ট নষ্ট করে, সে অন্য জায়গায় গিয়ে আরো 10 জনের শুদ্ধাচার নষ্ট করছে। সরকারি অফিসগুলোতে সাধারণত সাধারণ মানুষ কম আসে, যারা বেশি চালু তারা বেশি আসে। বলা হয়েছে বা হচ্ছে শুধু সরকারি কর্মকর্তাদেরকেই দায়ী করা হয়েছে। আমি আসলে মানে ওই পার্সপেক্টিভে বলছি না। আমি আজকের যে আয়োজনটা সেটাকে আমরা কেন এখানে একসাথে আমরা বসছি বা কথা বলছি, সেই জিনিসটা যদি একটু উপলব্ধি করতে চাই, সেই বিষয়টা একটু বলছি।
যে শুদ্ধাচার কৌশল, আমি একটু ধন্যবাদ জানাবো আমাদের জেলা পরিষদের সিও স্যারকে। স্যার খুবই চমৎকার ভাবে একেবারে রিয়েল যে জিনিসটা যেটি নিয়ে আসলে কাজ করা দরকার সেই বিষয়টি স্যার উল্লেখ করেছেন। যেমন আমরা শুদ্ধাচার কৌশল বা শুদ্ধাচারের বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে ব্যাপক আলোচনা করেছি। আমাদের অফিসে শুদ্ধ আচরণ করতে হবে, সবার সাথে ভালোভাবে সার্ভিস দিতে হবে, এগুলো আমরা বলেছি। কিন্তু আমরা আসলে শুদ্ধ হতে কেন পারছি না, সরকারি কর্মকর্তা বা বেসরকারি, সেই কিন্তু বুঝতে পারে। এবং এখানে সমস্যাটা হচ্ছে যে আমার যে কর্মকাল মানে সকাল যে ওয়ার্কিং টাইম 9টা থেকে 5টা, এর বাইরেও লোক আসে। আপনি 5টার পরে আমি যদি অফিসে থাকি রাত 9:30 10টা পর্যন্ত, তখনও আসে। সেই ক্ষেত্রে আমরা একটু নিরুৎসাহিত করি, কারণ আমাদের তো কাজ করতে হবে। সারাক্ষণ যদি ভিজিটরকে সময় দিই তখন কিন্তু অফিসের ফাইল হয় না।